আজকে আমাদের আলোচনার বিষয় হলো তড়িৎ ক্ষেত্র। এর আগের চ্যাপ্টারে আমরা আধান সম্বন্ধে আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছিলাম যে দুটি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। তাহলে আমরা সেই আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটা জানার জন্য আমরা যে সূত্রের সাহায্য নিচ্ছি সেটা হলো কুলম্বের সূত্র বা কুলম্বস ল। তাহলে কুলম্বের সূত্র, যেখানে আমরা কুলম্বের সূত্র থেকে পাচ্ছি বা কুলম্বের সূত্রের বিবৃতি হলো দুটি বিন্দু আধান বা দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল ক্রিয়া করে আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর। তাহলে এটা গেল আমাদের কুলম্বের সূত্রের বিবৃতি। এরপর আমরা আসছি কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত, অর্থাৎ আমরা কোন কোন ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারি বা কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি না। কুলম্বের সূত্র প্রযোজ্য হয় দুটো বিন্দু আধানের মধ্যে। তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে কেবলমাত্র কুলম্বের সূত্র প্রযোজ্য। বিন্দু আধান বলতে আমরা বুঝি যদি আহিত বা তড়িৎগ্রস্ত বস্তুগুলির আকার তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় অনেক কম হয়, তখন তাদেরকে বলছি আমরা বিন্দু আধান। এছাড়া বিন্দু আধান দুটির মধ্যবর্তী দূরত্ব নিউক্লিয় দূরত্ব অর্থাৎ 10⁻⁻15 মিটারের থেকে বেশি হতে হবে, কারণ এর থেকে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে নিউক্লিয় বল ক্রিয়া করবে, যেটা স্থির তড়িৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বলের তুলনায় এর মান অনেকটাই বেশি হয়। এরপরে আসছি আমরা কুলম্বের সূত্রের ব্যাখ্যা বা এর গাণিতিক রূপ। তাহলে এখানে ধরা যাক দুটো আধান আছে, একটি আধান Q1 এবং অপরটি Q2, অর্থাৎ একটি তড়িৎগ্রস্ত বস্তুর আধানের মান Q1 এবং অন্য তড়িৎগ্রস্ত বস্তুটির আধানের মান Q2। এদের মধ্যবর্তী দূরত্ব হলো R। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান F সমানুপাতিক Q1 × Q2 যখন R স্থির, আবার F সমানুপাতিক 1/r² যখন Q1 এবং Q2 স্থির। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি F সমানুপাতিক Q1 Q2/r² বা F সমান K’, যেখানে K’ হলো একটি ধ্রুবক, Q1 Q2/r²। এই ধ্রুবক K’ এর মান মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে। তাহলে কুলম্বীয় যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, সেই বলের মান আধান দুটির মধ্যবর্তী মাধ্যমের ওপর নির্ভর করে। এখন যদি আমরা CGS পদ্ধতিতে আসি তাহলে আমরা পাবো যে K’ = 1/kappa, যেখানে কাপ্পা হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি F সমান 1/kappa Q1 Q2/r²। যদি এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয় তাহলে সেক্ষেত্রে কাপ্পার মান হবে 1। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে
সিজিএস পদ্ধতিতে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা 1, তাহলে F ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার। যদি আমরা আসি এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে আমাদের যে কে ড্যাশের মান কে ড্যাশ সমান 1/4 পাই এপসাইলন, যেখানে এপসাইলন হলো কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এফ সমান 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। বা যদি এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখন আমরা দেখব আমাদের এই যে ধ্রুবক এপসাইলন 0, যেটাকে বলছি আমরা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, তার মান কত। তাহলে এপসাইলন 0 বা এপসাইলন অর্থাৎ মাধ্যমের তড়িৎভেদ্যতা, তড়িৎভেদ্যতার একক। তড়িৎভেদ্যতার একক কি হবে? তড়িৎভেদ্যতার একক হবে এসআই পদ্ধতিতে কুলম্ব স্কোয়ার ইন্টু মিটার টু দি পাওয়ার -2 নিউটন টু দ্য পাওয়ার -1। তাহলে দেখি আমরা তড়িৎভেদ্যতার মাত্রা কি হবে। তাহলে তড়িৎভেদ্যতার মাত্রা হবে আইটি তার হোল স্কোয়ার এল স্কোয়ার ইন্টু এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা আসছে m টু দি পাওয়ার -1 l টু দ্য পাওয়ার -3 t টু দি পাওয়ার 4 i এর স্কোয়ার। এখন আমাদের যে 1/4 পাই এপসাইলন 0 এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কুলম্ব স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2 নিউটন টু দি পাওয়ার -1। এখন যদি আমরা এটা সিজিএস পদ্ধতিতে লিখি তাহলে সিজিএস পদ্ধতিতে এর মান হবে, অর্থাৎ এর একক হবে ইএসইউ স্কোয়ার বা স্ট্যাট কুলম্ব স্কোয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার -2 ডাইন টু দি পাওয়ার -1। তাহলে এপসাইলন 0 এর মান হবে 8.85 ইন্টু 10 টু দ্য পাওয়ার -12 কুলম্ব স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2 নিউটন টু দি পাওয়ার -1। এরপর আমরা আসছি পরাবিদ্যুৎ। পরাবিদ্যুৎ বলতে কি বোঝায়? তাহলে যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে অক্ষম বা যাদের তড়িৎ পরিবহন করার ক্ষমতা খুবই কম বা যাদের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই কম, তাদেরকে বলা হয় অন্তরক বা পরাবিদ্যুৎ। এই অন্তরক বা পরাবিদ্যুৎ পদার্থের ক্ষেত্রে একটা টার্ম আছে যেটা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে যেটাকে লেখা হয় কে দিয়ে, এটা সমান এপসাইলন বাই এপসাইলন 0, অর্থাৎ কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতাকে বলা হয় ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো একটি এককবিহীন এবং মাত্রাবিহীন রাশি। সিজিএস পদ্ধতিতে কে সমান হবে এপসাইলন, কারণ সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার মান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিজিএস পদ্ধতিতে তড়িৎভেদ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সংখ্যাগত দিক থেকে একই, কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নেই, কিন্তু তড়িৎভেদ্যতার একক আছে। কিন্তু এসআই পদ্ধতিতে
পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং মাধ্যমের তড়িৎভেদ্যতার মান কখনোই সংখ্যাগত দিক থেকে সমান হয় না। তাহলে এখানে আমরা লিখতে পারি এপসাইলন সমান কে এপসাইলন 0। তাহলে শূন্য মাধ্যম বা অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের যে এসআই পদ্ধতির রূপ সেটা আমরা লিখতে পারি 1/4 এপসাইলন 0 কে Q1 Q2 বাই R স্কোয়ার। এর পরবর্তী ক্ষেত্রে আমরা আসছি কুলম্বের সূত্রকে কিভাবে ভেক্টর রূপে প্রকাশ করা যায়। তাহলে ভেক্টর রূপে প্রকাশ করার জন্য আমরা ধরছি এখানে ও বিন্দু হলো অরিজিন। এখানে আছে একটি আধান বা তড়িৎগ্রস্ত বস্তু যার আধানের মান Q1 এবং সেটি যেখানে অবস্থিত ও বিন্দুর সাপেক্ষে তার স্থান ভেক্টর R1 এবং অপর একটি আধান Q2 যে বিন্দুতে অবস্থিত তার ও বিন্দুর সাপেক্ষে স্থান ভেক্টর হলো R2। আমরা ধরে নিচ্ছি Q1 এবং Q2 দুটো আধানই সমজাতীয়। তাহলে Q1 আধানের ওপর যে ক্রিয়াশীল বিকর্ষণ বল Q2 আধানের জন্য সেটাকে ধরছি F12 এবং Q1 আধানের জন্য Q2 আধানের ওপর যে ক্রিয়াশীল বিকর্ষণ বল সেটাকে ধরছি আমরা F21। এখন আমরা ভেক্টর রূপের সাহায্যে দেখাতে পারবো যে F12 ইকুয়ালস টু F21। আমরা এখানে ধরছি R12 হলো Q2 বিন্দুর সাপেক্ষে Q1 অর্থাৎ Q2 আধানটা যে বিন্দুতে আছে ধরা যাক এ বিন্দু, তাহলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর স্থান ভেক্টর এবং R21 হলো বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর স্থান ভেক্টর। তাহলে আমরা ত্রিভুজের যে ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র সেই ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখতে পারি R12 ইকুয়ালস টু অর্থাৎ এখানে R2 প্লাস R12 ইকুয়ালস টু R1। তাহলে R12 ইকুয়ালস টু R1 মাইনাস R2 এবং R21 ইকুয়ালস টু R2 মাইনাস R1। তাহলে F12 ইকুয়ালস টু 1/4 এপসাইলন 0 কে Q1 Q2 বাই R1 মাইনাস R2 তার হোল কিউব R1 মাইনাস R2 ভেক্টর এবং সিমিলারলি F21 ইকুয়ালস টু 1/4 এপসাইলন 0 কে Q1 Q2 বাই R2 মাইনাস R1 তার হোল কিউব R2 মাইনাস R1 ভেক্টর। তাহলে এই দুটোর যে রাশিমালা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি F12 ইকুয়ালস টু মাইনাস F21। তাহলে এটা কতকটা নিউটনের তৃতীয় গতিসূত্রের মতোই। সেই কারণে আমরা কুলম্বীয় বলকে বলতে পারি এক প্রকার নিউটনীয় বল। এখন আমাদের যে স্থিরতড়িৎ বল, এই স্থিরতড়িৎ বলের সাথে মহাকর্ষ বলের বেশ কিছু সাদৃশ্য এবং বেশ কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। সাদৃশ্যগুলি হলো দুটি বলই বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং দুটি বলই হলো সংরক্ষী বল, অর্থাৎ এই বলের ক্ষেত্রে কৃতকার্য পথের ওপর নির্ভরশীল নয়। দুটি বলই শূন্যস্থানে কাজ করে। দুটি বলই হলো কেন্দ্রীয় বল, অর্থাৎ বস্তুর
কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর বলগুলি ক্রিয়া করে। এবং বৈসাদৃশ্য হলো এই বল অর্থাৎ যে স্থিরতড়িৎ বল সেটা হচ্ছে অনেকটা শক্তিশালী বল এবং মহাকর্ষ বল হলো অনেকটা দুর্বল প্রকৃতির বল। আধানের প্রকৃতি অনুযায়ী স্থিরতড়িৎ বল আকর্ষণ বল বা বিকর্ষণ বল হতে পারে, কিন্তু মহাকর্ষ বল সর্বদা হলো আকর্ষণ বল। এবং স্থিরতড়িৎ বল এই বল সংশ্লিষ্ট আধানটি কোন মাধ্যমে আছে তার উপর নির্ভরশীল, কিন্তু মহাকর্ষ বল সংশ্লিষ্ট মাধ্যমের উপর নির্ভরশীল নয়। সেই কারণে আমরা বলতে পারি যে মহাকর্ষের যে সূত্র সেটা হলো সার্বজনীন সূত্র, কিন্তু কুলম্বের যে সূত্র সেটা সার্বজনীন সূত্র নয়, কারণ কুলম্বের সূত্রের ক্ষেত্রে ক্রিয়াশীল বলের মান মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভরশীল। এরপরে আমরা আসছি আধানের এককগুলো আমরা কাকে বলবো। যেমন ধরা যাক আমরা 1 কুলম্ব কাকে বলবো, তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে রেখে যদি তারা পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে তাহলে প্রতিটি বিন্দু আধানকে বলা হবে 1 কুলম্ব আধান। আবার স্ট্যাট কুলম্ব আমরা কাকে বলবো, দুটি সমপরিমাণ বিন্দু আধান শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে পরস্পরের ওপর যদি 1 ডাইন বল প্রয়োগ করে তবে প্রতিটি বিন্দু আধানকেই বলা হচ্ছে 1 স্ট্যাট কুলম্ব। এছাড়াও আধানের আমাদের আরেকটা একক আছে তড়িৎচুম্বকীয় একক, যেটা হলো EMU। এখন আমরা দেখব বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক। যেমন 1 কুলম্ব ইকুয়ালস টু 3 × 10⁹ ESU, 1 EMU ইকুয়ালস টু 10 কুলম্ব, তাহলে 1 EMU ইকুয়ালস টু 3 × 10⁻10 ESU। এছাড়া আমাদের আধানের আরেকটা একক আছে, সেটা হলো আধানের ইলেকট্রনীয় একক, অর্থাৎ একটা প্রোটন বা একটা ইলেকট্রনের যে আধানের মান তাকে ধরা হয় 1 একক। তাহলে 1 একক ধরলে যে একক পদ্ধতি আমরা পাচ্ছি আধান প্রকাশের জন্য সেটা হলো আধানের ইলেকট্রনীয় একক। ধরা যাক হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে দুটি প্রোটন আছে, তাহলে হিলিয়াম নিউক্লিয়াসের আধানের মান হবে +2 একক, যেটা হচ্ছে ইলেকট্রনীয় একক। এরপর আমরা যে অংশে আসছি সেটা হলো বহু সংখ্যক আধানের মধ্যে বল বা তাদের উপরিপাতের নীতি। তাহলে বহু সংখ্যক আধানের মধ্যে ক্রিয়াশীল বল এবং সেই বলের উপরিপাতের নীতি। তাহলে প্রথমে আসছি এর স্টেটমেন্টে। এর স্টেটমেন্ট আমাদের কি বলছে, যে বহু সংখ্যক আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের ওপর ক্রিয়াশীল মোট বল অন্য আধানগুলি কর্তৃক পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলগুলির ভেক্টর যোগফলের সাথে সমান হবে। তাহলে ধরা যাক এখানে কতগুলো আধান আছে, Q1, Q2, Q3, Q4, এরকম অনেকগুলোই আধান আছে। তাহলে এখানে Q1 আধানের ওপর ক্রিয়াশীল বল ধরা যাক F1, তাহলে Q আধানের ওপর ক্রিয়াশীল বল হবে Q2 আধানের জন্য Q1 আধানের ওপর ক্রিয়াশীল বল F21 প্লাস F31 প্লাস F41 প্লাস আপ টু যদি n সংখ্যক আধান থাকে Fn1। সিমিলারলি F2 আধানের ওপর ক্রিয়াশীল বল হবে, তাহলে F2 আধানের ওপর কে বল প্রয়োগ করতে পারে,
F2 আধানে এই Q2 আধানের উপর কে বল প্রয়োগ করতে পারে? 1 নম্বর হচ্ছে Q1 আধান। তাহলে সেক্ষেত্রে আমরা লিখছি F12 প্লাস F32 প্লাস F42 আপ টু Fn2। তাহলে কোনো একটি আধানের ওপর ক্রিয়াশীল বল হলো অন্যান্য আধানগুলি কর্তৃক পৃথক পৃথকভাবে ক্রিয়াশীল বলের ভেক্টর যোগফল। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি সাপোজ F21 equals to 1/4πε0k Q1 into Q2 বা Q2 into Q1 R21 তার হোল কিউব R21 ভেক্টর, যেখানে R21 হলো তাহলে F21 হলো Q1 আধানের উপর ক্রিয়াশীল বল Q2 আধানের জন্য। তাহলে R21 হলো Q2 যে বিন্দুতে অবস্থিত তার সাপেক্ষে Q1 বিন্দু আধানটি যে বিন্দুতে অবস্থিত তার স্থান ভেক্টর। তাহলে একইভাবে আমরা লিখতে পারি F31 F41। তাহলে আমরা পাচ্ছি F1 equals to 1/4πε0k Q2 Q1 by R21 তার হোল কিউব R21 ভেক্টর প্লাস Q3 into Q1 by R31 তার কিউব R31 ভেক্টর প্লাস Q4 Q1 by R41 তার কিউব R41 ভেক্টর প্লাস ডট ডট আপ টু Qn Q1 ডিভাইড Rn1 তার কিউব Rn1 ভেক্টর। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/4πε0k সাম ওভার Qi Q1 by Ri1 Ri1 তার ভেক্টর এটার কিউব। তাহলে যদি আমরা বলি সাপোজ this is not I, this is J. Suppose force acting on ith charge, এটা হবে 1/4πε0k sum over I sum over sorry not sum over I sum over J, এখানেও sum over J, then Q J QI আর JI তার কিউব আর JI ভেক্টর where I not equals to J। কেন not equals to J? কারণ কোনো আধান তার নিজের ওপর বল প্রয়োগ করতে পারে না। তাহলে এটা হলো আমাদের বহু সংখ্যক আধানের মধ্যে ক্রিয়াশীল বলের উপরিপাতের নীতির ভেক্টর রূপ। তাহলে আমরা আমাদের কুলম্বের সূত্র সংক্রান্ত যে আলোচনা সেই আলোচনা আমরা এখানে শেষ করছি। এর পরবর্তী ক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে আলোচনা করব।